এখন কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। আচ্ছা, ফাইন। জি স্যার। তা আমরা শুরু করছি আজকের কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন। এখন এই নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন আমরা কাকে বলবো? আমি এখানে একটা সংজ্ঞা দিয়েছি, যে বিক্রিয়ায় কেন্দ্রাকর্ষী বিকারক যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া বলে। মানে কেন্দ্রাকর্ষী বিকারক আসবে মানে হলো যার ঋণাত্মক চার্জের আধিক্য আছে, যার ইলেকট্রন আধিক্য আছে, তারা এখানে আসবে। আমরা একটা উদাহরণ দেখি। এই উদাহরণটায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কার্বন আর অক্সিজেনের দ্বিবন্ধন, এর যে পাই বন্ধনটা, ইলেকট্রন অক্সিজেন টানবে। অক্সিজেন টানলে ও হবে ঋণাত্মক আর অক্সিজেন হবে, এই কার্বন হবে ধনাত্মক। আবার এই হাইড্রোজেন আর সায়ানাইড, তার মধ্যে হাইড্রোজেন ধনাত্মক, সায়ানাইড ঋণাত্মক। তো এখানে কার্বন হল ধনাত্মক, ধনাত্মক সাথে এই সায়ানাইড যে ঋণাত্মক, এটা যুক্ত হবে এখানে। আর হাইড্রোজেন ধনাত্মক যুক্ত হবে অক্সিজেনের সাথে। পাই বন্ধন ভেঙে এটা হয়, এখানে সায়ানাইড যুক্ত হয়েছে আর এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে। ফলে এই যে যৌগটা উৎপন্ন হলো, এটা ছিল ইথানল, আর এটা হলো ইথানল সায়ানোহাইড্রিন। অর্থাৎ যখন কার্বনের সাথে ওইস এবং সিএন দুইটাই থাকতেছে একসাথে, তার নাম হলো সায়ানোহাইড্রিন। আর এটার নাম ছিল ইথানল, সেজন্য নাম হচ্ছে ইথানল সায়ানোহাইড্রিন। এখন ইথানল সায়ানোহাইড্রিনকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, আর্দ্র বিশ্লেষণটা করা হয় পানির সাথে বিক্রিয়া অ্যাসিডের উপস্থিতি হতে পারে, ক্ষারের উপস্থিতি হতে পারে। অ্যাসিডের উপস্থিতি হলে এক ধরনের বিক্রিয়া দেবে, ক্ষারের উপস্থিতি হলে আর এক ধরনের বিক্রিয়া, মানে আরেক ধরনের আমরা প্রোডাক্ট পাবো। তো এখানে যেহেতু অ্যাসিডের উপস্থিতি হয়েছে, আর এখান থেকে একটা কথা মনে রাখতে হবে, যে কোনো সায়ানাইড একে আর্দ্র বিশ্লেষণ করলে সিডাবলইস হয়। আমি এই কথাটা বলছিলাম আর একদিন, সিডাবলইস হয়। আর নাইট্রোজেনটা হয়ে যায় অ্যামোনিয়া। আমরা মেইন প্রোডাক্টটাই লিখলাম। এটার নাম কি? এই প্রোডাক্টের নাম কি? টু হাইড্রোক্সি প্রোপানিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড, না ল্যাকটিক অ্যাসিডও বলা যায়। দেখো, ইথানল এটার নাম, ইথানল সায়ানোহাইড্রিন। আর এটার নাম বলছি আমরা ল্যাকটিক অ্যাসিড বা টু হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, এখন এটা যুক্ত হলো কিভাবে, এর কৌশলটা কি? আমরা একটু কৌশলটা দেখি। দেখো, প্রথমে ওই যে হাইড্রোজেন সায়ানাইড, সে ক্ষারের উপস্থিতিতে, মানে এই যে আমরা দেখলাম ওএইচ, এই ওএইচ এর কি দরকার? প্রোটন দরকার। সে হাইড্রোজেন সায়ানাইড থেকে প্রোটনটাকে গ্রহণ করে পানিতে পরিণত হয়েছে, ফলে সায়ানাইডটা এভাবে মুক্ত হলো। এটার নাম কি? কি হলো এটা? ইলেকট্রন আকর্ষী বিকারক হলো না কেন্দ্রাকর্ষী বিকারক হলো? বলো। সে কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী বিকারক। আচ্ছা, এখন এই কেন্দ্রাকর্ষী বিকারকের কাজ কি? কেন্দ্রাকর্ষী বিকারকের কাজ হইল, আমরা নিয়েছিলাম ইথানল, তাই না? দেখো, ইথানল যদি লিখি আমরা, এখানে এই CH3, এখানে হলো সি, এদিকে ছিল হাইড্রোজেন, আর এখানে এই যে ডাবল বন্ড ও, এখানে সায়ানাইডটা আসলো, এই যে CN। এ এসে কি করবে? এ এসে এই যে পাইবন্ধন এ তো টানলো, ফলে এখানে একটা ডেল প্লাস সাইন সৃষ্টি হয়, এখানে ডেল মাইনাস সাইন সৃষ্টি হয়। এই যে মাইনাসটা, এটা এই প্লাসে যুক্ত হলো, ফলে আমরা কি পাবো? প্রোডাক্টটা এখানে পাবো CH3, আর হবে এখানে সি, এদিকে হাইড্রোজেন, আর এদিকে হলো ওএইচ। না সরি, এখানে ওএইচ আসবে না, এখানে ওএইচ আসবে না, এখানে হবে, এখানে এই যে মাইনাসটা এখানে থেকে যাবে এরকম, এই মাইনাসটা, আর এখানে সিএনটা যুক্ত হলো। এই হলো প্রথম ধাপ।
দেখো তৃতীয় ধাপে হবে কি, এই যেটা তৈরি হলো এই প্রোডাক্ট যেটা আমরা পেলাম, এটা আবার লিখি। স্যার আগে থেকে দ্বিতীয় ধাপ, এটা প্রথম ধাপ, আগে থেকে দ্বিতীয় ধাপ। এটা প্রথম ধাপ যেটা এই কেন্দ্রাকর্ষী বিকারক তৈরি হলো। দ্বিতীয় ধাপে হলো এইটা। এবং তৃতীয় ধাপে কি হবে, মানে এইটা আবার লিখি CH3, এই হাইড্রোজেন, এদিক হলো সায়ানাইড, এদিক হলো O-, আর এখানে আসবে কে, এখানে সায়ানাইড ভেঙে, সায়ানাইডের সাথে তো হাইড্রোজেন ছিল না, এই হাইড্রোজেন তো যুক্ত হলো, কিন্তু এরকম তো আরও অসংখ্য সায়ানাইড আছে, তার হাইড্রোজেন অসংখ্য সায়ানাইডের যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হয়ে তৈরি হবে কি, এরকম হলো ইথানল সায়ানোহাইড্রিন। এটা হলো কৌশল, বুঝছো। আর আমি যে পরবর্তীতে আরও দেখাইছি, এটা কিন্তু আমাদের এই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল না, এটা হলো এটা থেকে আমরা আবার পেয়েছিলাম, যদি এটা আমরা পানির সাথে বিক্রিয়া করাই, এ হলো পানি অ্যাসিডের উপস্থিতিতে, তখন আমি বলছিলাম যে এটা তৈরি হচ্ছে CH3, এখানে হাইড্রোজেন, আর এই CN যেটা, এটা ভেঙে তৈরি হবে COOH, আর এখানে হলো OH। আর এই যে COOH হলো, কিন্তু নাইট্রোজেনটা গেল কোথায়, নাইট্রোজেনটা হবে অ্যামোনিয়া, বুঝছো। তো এখানে কিছু কোশ্চেন আছে, যদি আমরা এই অ্যাসিডের উপস্থিতি না ঘটিয়ে যদি আমরা ঘটাতাম, এই যে অ্যাসিড না নিলাম না, আমরা এখানে নিলাম ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন কি হবে, তখন হবে এটা তো ক্ষার, তখন অ্যাসিড যেটা তৈরি হবে সেই অ্যাসিডের সাথে ক্ষারটা বিক্রিয়া করে ফেলবে, বিক্রি করে COONA পাবা, আর পানি হবে, বুঝছো কথাটা। যদি আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতাম, তা আমি পেতাম এখানে COONA, ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস হলো, এই যে সায়ানাইডটা COOH পরিণত হলো, কিভাবে হলো, এটা হলো, দেখো আমি এটা মুছে ফেললাম সব, কিন্তু এটা হলো, এই যে শুধু সায়ানাইডটা আমি দেখাই, এই যে এটা দেখাইছি মনে হয় কখনো তোমাদের, যদি এর সাথে পানির বিক্রিয়া হয় তখন কি হবে, এখান থেকে এই যে বন্ড আছে তিনোটা ভাঙে, তিনোটা ভাঙলে কি হবে, দুইটা বন্ড এখানে গেল, একটা বন্ড এখানে গেল, এই দুইটা বন্ডের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়, আর এই বন্ডের সাথে একটা OH যুক্ত হয়। আর নাইট্রোজেন যে, তারও তো তিনটা বন্ড এখানে আছে, ভাঙা অংশ, তিন দিকে তিনটা, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এখন অনেক সময় হিসাব করতে হয় যে এই হাইড্রোজেনগুলো আসলো কোত্থেকে। এখন দেখো এখানে তো একটা পানি ভাবে ভাঙলো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা OH, আর একটা পানি ভাঙলো, এখান দিয়ে ভাঙলো, তাহলে এখানে আবার হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন একটা, হাইড্রোজেন মোট কটা হলো তাহলে, তিনটা, একটা দুইটা তিনটা হাইড্রোজেন, এই তিনটে হাইড্রোজেন, এই আর একটা হলো OH, এই OH হলো এইটা, আর একটা হলো অক্সিজেন, এই অক্সিজেন হলো এইটা, মানে দুই অণু পানি নিলেই আমরা এই বিক্রিয়াটা ঘটাতে পারবো, ঠিক আছে। তো এইটা হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল। স্যার ট্রিপল বন্ড ভেঙে স্যার কয়টা হবে স্যার, একটু বলবেন আরেকবার। ট্রিপল বন্ড ভেঙে 6টা হবে না? না স্যার, এই যে কার্বনের সাথে কয়টা থাকবে স্যার, এটা জিজ্ঞেস করতেছিল। কি কার্বনের সাথে কয়টা থাকে মানে? না স্যার বুঝ, কি বুঝছো বলো, আমাকে বুঝাই বলো, তুমি কি বুঝছো? স্যার এই যে CN যে তিনটা বন্ড আছে স্যার কার্বন আর নাইট্রোজেনের সাথে, এই তিনটা বন্ডে স্যার একটা বন্ড ভেঙে যাবে স্যার, একটা বন্ড ভেঙে গিয়ে স্যার C ডাবল বন্ড, তিনটাই ভেঙে যাবে, তিনটাই ট্রিপল বন্ডের তিনটাই ভেঙে যাবে, তারপর সেখানে স্যার তিনটা ভেঙে গিয়ে এই কার্বনের তিনটা অংশ এখানে হইলো, আর এখানে নাইট্রোজেনের তিনটা অংশ হইলো, এই মাঝখান দিয়ে ভেঙে গেছে এখানে। এখন এই যে তিনটা অংশ, এটা কি লিখছি আমরা, সি, এর দুইটা অংশ উপরে গেল, একটা অংশ এখানে গেল, নাইট্রোজেনের তিনটা অংশ, সেটা তিন দিকে তিনটা গেল। এখন এই যে
তিনটে অংশ, এর একটা অংশতে অক্সিজেন যুক্ত হবে, একটা অংশতে OH যুক্ত হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবেই যে এখানে এই হলো দুইটা অংশ, এইটা আর এই হলো একটা অংশ। এটা আবার বন্ড না, কিন্তু এই একটা অংশ আর এখানে দুটো অংশ। ঠিক আছে সবাই? জি স্যার। আচ্ছা, তোমরা এটা করো নিজেরা, দেখি এটা করো, পরবর্তী এই অংশটা করো একটু। দেখো এখানে দুইটা জিনিস আছে, ইথেনল এটা করা লাগবে না, এইটা করো একটু। এইটা কী প্রোডাক্ট হবে আমাকে একটু বলবো। একদম আগের মতো এই সব কিছু করবো আমি যেভাবে করেছি। তাড়াতাড়ি করো। শুধু এটা না প্রোপানন, কিন্তু এটা কি হয় সেটা আমাকে বলবো। হয়েছে? স্যার হচ্ছে। কমপ্লিট? জি স্যার। আচ্ছা, তোমরা কি পাইলা তাহলে এখানে? CH3 না, আর এখানে ছিল CH3, এখানে ছিল ডাবল বন্ড, এর সাথে যুক্ত হলো হাইড্রোজেন সায়ানাইড। প্রোডাক্ট হবে কি এখানে? এখানে হবে CH3 C, এদিকে CH3, এদিকে OH, এদিকে Cl। স্যার প্রোপানন সায়ানোহাইড্রেট। হ্যাঁ, প্রোপানন সায়ানোহাইড্রেন, প্রোপানন সায়ানোহাইড্রেন। এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি অ্যাসিডের উপস্থিতিতে, তখন আমরা কি পাবো? CH3। স্যার 2 মিক্স। হ্যাঁ বলো। সি স্যার 2 মিথাইল, হ্যাঁ 2 মিথাইল, মানে 2 মিথাইল 2 হাইড্রোক্সি প্রোপানিক অ্যাসিড। এটা 1 ধরছো, এটা জি স্যার, এটাই আছে। এটা 3, এইটা হলো প্রতিস্থাপক, আর এটাও একটা প্রতিস্থাপক। কিউ লেখছে 2 বলো, 2 জি স্যার, এটাই লিখছি। কি লেখছো স্যার বলো? 2 মিথাইল 2 হাইড্রোক্সি প্রোপানিক অ্যাসিড। 2 মিথাইল, 2 মিথাইল, না সরি স্যার, 2 হাইড্রোক্সি 2 মিথাইল। আচ্ছা 2 হাইড্রোক্সি 2 মিথাইল, তারপরে কি? প্রোপানিক অ্যাসিড। হ্যাঁ সবাই ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের বিক্রিয়া, কিন্তু কৌশল লেখছো কি? স্যার প্লাস NH3 দিছে, এটা কি ইচ্ছা দিতে হবে এখানে? হ্যাঁ দিতে পারো, দিলে তো ভালোই হয়। আমি তো চেইন রিঅ্যাকশন লিখছি, শুধু মেইন প্রোডাক্ট লিখছি। হ্যাঁ লিখলে NH3 দিলে আরও ভালো হবে। আচ্ছা, কৌশলে ধাপ 1-এ কি লিখছো? স্যার HCl প্লাস প্রথমে তুমি লিখছো OH, HCl আর হইলো এখানে OH না? জি স্যার। লিখছো হইলো মাইনাস ওভার স্যার। এটা লিখছো না? Cl প্লাস H2O। জি স্যার। ধাপ 2-এ লিখছো কি এখানে? CH3 CH3 C CH3। হ্যাঁ,
আর এখানে ডবল ও সিএন। সায়ানাইড। এখানে কি লিখছো? লিখছো হলো CH3 CH3 ই আর এখানে লিখছো নিচে CN উপরে CH3 ও ও মাইনাস আর এখানে লিখছো সিএন। দিছে ও মাইনাস। আচ্ছা এটা হলো আমার ধাপ 2। ধাপ 3-এ কি লিখছো? লিখছো হলো CH3 CH3O না মাইনাস আর এটা হলো সিএন। এখন এখানে কি করছো? হাইড্রোজেন যুক্ত করতেছো। কি হলো? প্রোডাক্ট হবে CH3 CH3O, এখানে H, এখানে হবে CN। এখন তুমি যদি চাও যে আমি এটাকে আর্দ্র মিশ্রণ করবো, এটা মেইন প্রোডাক্ট হয়ে গেছে, তখন আমি লিখবো কি হাইড্রোজেন আয়ন, তখন হবে কি CH3 CH3OH হলো। এই আমাদের হয়ে গেল কৌশল। ঠিক আছে সবাই? ঠিক আছে আমি যা লিখছি বলো। হ্যালো আচ্ছা যদি ঠিক থাকে তো খুবই ভালো হয়েছে, আমরা পারলাম এটা। তাহলে এটা আমাদের শেষ না? ও আচ্ছা, এখন যদি এরকম থাকতো, ধরো আমি একটা দেখাই, যদি এটা এরকম থাকতো সেটা কি পারতাম? ধরো যদি এরকম হতো, ধরো CH, এ কি বিক্রিয়া দিবে? দিবে? স্যার মনে হয় দেবে। হ্যাঁ কি না স্যার, দেবে না? না না স্যার। না দিলে আর আমি কি করবো বলো, আমার তো কিছু করার নাই, কিছু করার আছে বলো? কি হবে না? এটা হবে? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। তোমরা যে বললা দেবে না, কি আন্দাজে বলছো? যদি বাই জি প্রোডাক্ট, স্যার, আন্দাজে বলে বলছিলাম। যদি বাই প্রোডাক্ট লিখতে চাও লেখো, এমন নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে? স্যার এটার নাম কি? হ্যাঁ নাম কি? দেখো তো নাম কি করা যায়, কি করা যাবে? এখানে কে ফোন দিচ্ছে? 2 হাইড্রোক্সি ইথানিক বেনজিন। ইথানিক বেনজিন। ফোন দিল কে? হ্যাঁ কি হয়েছে বলো? 2 হাইড্রোক্সি, হ্যাঁ ওটা বলা যাবে 2 হাইড্রোক্সি 2 ফিনাইল ইথানোয়িক অ্যাসিড, বলা যাবে না? 2 হাইড্রোক্সি 2 ফিনাইল, ফিনাইল মানে এইটা, এই গ্রুপটা হলো ফিনাইল। 2 হাইড্রোক্সি 2 ফিনাইল
বেনজোইক অ্যাসিড, এই না সরি ইথানোইক অ্যাসিড। আচ্ছা ওটা দেখি তো, কে ফোন দিস, তোমাদের মধ্যে কেউ দিল নাকি? বুঝতে পারছো এটা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা যদি এখানে এইটা হতো, দেখো তো তোমরা, মেশো, এটার নামটা একবার বলবা? হ্যাঁ দাঁড়া বলছি। এটা হলো এটা যদি তুমি এভাবে ধরো, এটা 1, এটা হলো 2, ঠিক আছে? তো 2 পজিশনে আছে হলো ওএইচ গ্রুপ, এটা 2 হাইড্রোক্সি। 2 পজিশন আছে ফিনাইল গ্রুপ, 2 ফিনাইল। তো 2 হাইড্রোক্সি 2 ফিনাইল মানে পিএইচ দিয়ে লেখি, পিএইচ, এই যে তো পি এটা, আর হাইড্রোক্সি এইচ, সেই জন্য আগে বলছি এইচ। 2 হাইড্রোক্সি 2 ফিনাইল, আর এখানে 2টা কার্বন, 2 কার্বনষ্ট অ্যালকেনের নাম ইথেন, যেহেতু সিডাবলএইচ আছে হবে ইথানোইক অ্যাসিড, তো নাম হলো কি 2 হাইড্রোক্সি 2 ফিনাইল ইথানোইক অ্যাসিড, ঠিক আছে? হ্যাঁ। 2 হাইড্রোক্সি 2 ফিনাইল ইথানোইক অ্যাসিড। আচ্ছা যদি এটা এরকম হতো, দেখো তো, এখানে যদি এটা এরকম হতো যে এটা যদি CH3 থাকতো, এই এটার পরিবর্তে CH3 আছে এখানে, তখন কি হতো দেখো, তখন আমরা লিখতাম, তখন এখানেও CH3 হতো, এই যে তখন আমরা এখানে কি পেতাম, কি হতো তাহলে প্রোডাক্টটা? বলো কি হইতো, প্রোডাক্টটা কি হইতো বলো, যদি এখানে প্রোপানোইক অ্যাসিড। আবার বলো, প্রোপানোইক অ্যাসিড। আচ্ছা আবার বলো, আমি 2 হাইড্রোক্সি 2 ফিনাইল 2 হাইড্রোক্সি প্রোপানোইক অ্যাসিড। হাইড্রোক্সি 2 ফিনাইল প্রোপানোইক অ্যাসিড, একদম ঠিক। তাহলে হবে না এগুলো? জি স্যার। আচ্ছা আমি যে CH3 লিখলাম, ওই যৌগটার নাম ছিল কি? আমরা প্রথম যৌগটা নিয়েছিলাম বেনজালডিহাইড, কিন্তু পরের যৌগটার নাম কি? টলুইড। আন্দাজে বলো না, ঠিক করে বলো। কোনটা স্যার, কোনটা? ওই যে ওই যদি এটা হতো, এটা তো ধরো এই যে প্রথম যৌগ যেটা নিয়েছিলাম, এটা ছিল বেনজালডিহাইড CHO, কিন্তু আমি যখন এখানে CH3 নিলাম তখন কি হলো এটা বলো? বলতে পারো কি নাম ছিল কি? 2 মিথাইল বেনজালডিহাইড। বলে না বেটা, 2 মিথাইল বেনজালডিহাইড। আচ্ছা দেখো এটা হলো ফিনাইল না, বেনজালডিহাইড এটা ফিনাইল, এটা হলো মিথাইল, আর এটা হলো এখানে কিটোন গ্রুপ, তাহলে কি হলো মিথাইল ফিনাইল কিটোন, মিথাইল ফিনাইল কিটোন বা এসিটোফেননও বলা হয়, এসিটোফেনন আমরা বলতে পারি, মিথাইল ফিনাইল কিটোন অথবা এসিটোফেনন। যাকে এটা নিয়ে আর কোনো কথা নাই। তারপরে আমরা আসি আচ্ছা তাহলে পরেরটাই, এখানে
তাহলে আমরা বুঝলাম। পরের টপিকে আসি, মুক্তমূলক সংযোজন বিক্রিয়া। মুক্তমূলক সংযোজন বিক্রিয়া এটা কি আবার? এটা হলো আমরা মার্কনিকভের সূত্র পড়ছি না? মার্কনিকভের সূত্র পড়ছি। হ্যালো, জি স্যার। কি ছিল সূত্রটা? অসম্পৃক্ত অপ্রতিসম বিকারকের সাথে যদি স্যার অপ্রতিসম বিকারকের বিক্রিয়া করা হয় তাহলে বিকারকের ঋণাত্মক অংশ অপ্রতিসম বিকারকের বেশি সংখ্যক কার্বন বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে। আচ্ছা, তাহলে এখন এটা ঠিক তার বিপরীত ঘটনা, তাহলে কি হবে? আমরা মার্কনিকভের যে সূত্র পড়েছি তার ঠিক বিপরীত ঘটনা, তাহলে কি হবে? বলো, তাহলে কি হতে পারে? যে জায়গায় তাহলে স্যার কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে সেই জায়গায় স্যার বিকারকের ঋণাত্মক অংশটা যুক্ত হবে। কি বলছো তুমি? দেখি তোমার কথাটা আমি একটু, তোমার কথা অনুসারে আমরা এখানে যাই। তুমি যেটা বলছো, ধরো আমি একটা উদাহরণ নিলাম, আমাদের জানা যে উদাহরণ, অন্য উদাহরণ নেই। এখানে এই আর ধরো এটা CH, এটা ডাবল বন্ড, এটা ধরো CH2, এর সাথে আমরা যুক্ত করব হলো, ধরে নাও মিতুল। মিতুল, নমস্কার। ভালো আছি। কিছু বলবো? আমি একটা ক্লাসের মধ্যে আছি, একটু ক্লাসের মধ্যে আছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই 6:30 দিয়ে দিলে। আচ্ছা, তাহলে এখন এখানে যদি আমি যোগ করি ধরো HBr, তাহলে এই বিক্রিয়াটা দুইভাবে যদি ঘটাই, ধরো একটা হলো এটা হলো জৈব পারক্সাইড। এই জৈব পারক্সাইড বলতে আমরা কি বুঝি? জৈব পারক্সাইড এটা ধরো ROOR, এটা হলো জৈব পারক্সাইড। মানে অনেকে এইটা লেখে হাইড্রোজেন পারক্সাইড লেখে বইপত্রে, ধরো এরকম লেখে, এটা কিন্তু জৈব পারক্সাইড না। এই উদাহরণটা অনেক সময় দিয়ে দেয়, কিন্তু এটা আসলে সঠিক না। জৈব পারক্সাইড বলতে জৈব যৌগ, কিন্তু সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি আছে। তো ইথার ছিল, ইথারে ROR, এটা ইথার, কিন্তু এখানে যখন বেশি থাকে ওই অক্সিজেন তখন হয় পারক্সাইড। যাই স্যার। অল্প আছি, আমি একটু ক্লাসের মধ্যে আছি, পরে কথা বললে হবে? আমি তাহলে আজকে আমি 6:30 ফোন দেবো না, 6:30। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হলো জৈব পারক্সাইড। আর একটা হলো আমরা জৈব পারক্সাইড দেবো না। এই দুইভাবে বিক্রিয়াটা হবে। দুইটা বিক্রিয়া দুই ধরনের হবে। বলো তো কি কি হতে পারে তোমাদের মতে? তোমরা এখানে বলছিলা এই যে পার্টটা, এই পার্টটা ছিল কম হাইড্রোজেন। এই যে পার্ট, এখানে কম হাইড্রোজেন, এখানে হলো বেশি হাইড্রোজেন। এই ডাবল স্টার, এটা বেশি হাইড্রোজেন। তো আমাদের ওই মার্কভ-নিকভের নিয়ম ছিল যে এর মধ্যে যেটা ধনাত্মক সেটা যুক্ত হবে বেশি হাইড্রোজেনের সাথে, বেশি হাইড্রোজেন পার্টের সাথে, আর ঋণাত্মক যেটা সেটা যুক্ত হবে কম হাইড্রোজেন পার্টের সাথে। এটা আমরা দেখেছি মার্কভ-নিকভের সূত্র অনুসারে। আমরা এখানে এরকম পেয়েছিলাম,
আচ্ছা, এখানে আমরা এরকম পেয়েছিলাম মনে হয় যে সে অনুসারে আর, এখানে সিএইচ, এখানে বন্ডটা ভাঙলো, এদিকে যুক্ত হইল বিআর, আর এদিকে যুক্ত হবে এটা সিএইচ2 ছিল, এখানে হাইড্রোজেন। এটা ছিল মার্কনিকভের। আচ্ছা, এখানে তাহলে জৈব পরক্সাইডের বিপরীত ঘটনা ঘটবে, তাহলে কী হতে পারে এখানে? এখানে হতে পারে আর, এখানে সিএইচ, এটা হলো সিএইচ2, তো এখানে যুক্ত হবে তাহলে কোনটা এখানে যুক্ত হবে? আচ্ছা, আগে হাইড্রোজেন পরে ব্রোমিন। হ্যাঁ, এখানে কি যুক্ত হবে তাহলে? আচ্ছা, আগে হাইড্রোজেন। তো এখানে লিখবো হলো সিএইচ, আর এখানে লিখবো সিএইচ2, এই লিখলাম। তারপর যুক্ত হবে কোনখানে বললাম? আরে বাবা, কি হলো? স্লো আসে গেল। স্লো আসতেছে। একটু হোল্ড করো। রেসপন্স করতেছি না। স্লো লাগতেছে। আচ্ছা, তো আমরা কি বলছিলাম? এখানে যুক্ত হবে সিএইচ, এটা হলো সিএইচ2, আর স্লো হয়ে গেছে বলছি। আচ্ছা, এখানে তাহলে এখানে যুক্ত হবে কি বলছিলাম? হাইড্রোজেন না? হাইড্রোজেন। আর এখানে যুক্ত হবে বিআর। আচ্ছা, এখন এটা হয় কেন, সেটা হলো আমাদের কথা। কেন এটা হচ্ছে এটা আমরা দেখব, তাই না? কৌশলটা কি? এই যে পারক্সাইডে উল্টো ঘটনা ঘটলো, এটা হয় কেন সেটা আমরা একটু দেখি দিলে। এখানে কিছু কথাবার্তা আছে, দেখো যে এটা হলো মার্কনিকভের সূত্রের ব্যতিক্রম পারক্সাইড প্রভাব বলা হয়। অক্সিজেন এবং অতিবেগুনি রশ্মি কিংবা জৈব পারক্সাইডের উপস্থিতিতে যদি অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে
হাইড্রোব্রোমিক অ্যাসিডের মানে HBr বা HCl বিক্রিয়াটি করা হয়, তবে মার্কনিকভ সূত্রের বিপরীতে হয়ে থাকে, অর্থাৎ যে কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি থাকে তার সঙ্গে ব্রোমিন পরমাণুটি যুক্ত হয়। এইরকম অস্বাভাবিক সংযোজনকে পারক্সের প্রভাব বা খারাস এর প্রভাব বলা হয়। এই খারাস মানে একজন বিজ্ঞানী যে এইটা আবিষ্কার করছে তার নাম অনুসারে এটাকে খারাসের প্রভাব বলা হয়। অসময় অ্যালকিনের সঙ্গে HCl বা HI এর পারক্সাইডের উপস্থিতি এরকম ব্যতিক্রম দেখা যায় না। এরা আবার এটা ঘটায় না, বুঝছো, শুধু HBr এই ঘটাচ্ছে। পারক্সাইডের উপস্থিতিতে এই অস্বাভাবিক বিক্রিয়া নিরোধক পদার্থ মানে এটা ঘটবে না, এই পারক্সাইড প্রভাব এর উপস্থিতি ডাইফেনাইলেমিন আর কেটিকল এর উপস্থিতি আবার এই ঘটনা ঘটবে না। এগুলো জাস্ট MCQর একটু মনে রাখো। তো আমরা দেখি বিক্রিয়া নিরোধক পদার্থ কি? বিক্রিয়া নিরোধক পদার্থ না? আচ্ছা, নিরোধক বাংলাটা কি আসলে নিরোধকের, বলো তো একটু সৌরভ। মানে স্যার যে জিনিসটা স্যার কোনো কিছু রোধ করে। হ্যাঁ, তো তুমি কি বুঝলে এখানে বিক্রিয়া নিরোধক মানে কি বুঝলা? স্যার বিক্রিয়া কি রোধ করবে? আর রোধ করা মানে 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 থামাই দেওয়া আর কি। হতে দেবে না। তো তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে এখন আমরা একটু দেখি তাইলে। ও তো এবারই হয়ে গেছে। কী জন্য বলছিলাম? কৌশল না? এই যে পারক্সাইডের কৌশল, পারক্সাইডের কৌশল প্রথমেই আমরা দেখব ধাপ 1। ধাপ 1 এখানে কি হবে? এই যে পারক্সাইড এইটা ভাঙবে, ভেঙে তো এখান দিয়ে বন্ডটা ভাঙে, এই যে ফলে কি তৈরি হবে? RO। আর এই যে ইলেকট্রন দেখছো এটা ভাঙলো সুষমভাবে, এখানে একটা ইলেকট্রন আসে আর ওপাশের যে অক্সিজেন আছে সেখানে একটা ইলেকট্রন গেল। এটাকে বলা হয় মুক্তমূলক। দুটো মুক্তমূলক তৈরি হলো, এটা খুব সক্রিয়। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি হবে? ধাপ 2। এখানে আমরা যে যৌগটা নিয়েছিলাম এখান থেকে লিখে একটু সুবিধা হবে। আর CH ডাবল বন্ড CH2, এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। কি কি ঘটনা ঘটতে পারে? এই পারক্সাইড যেটা হইল এটা তো খুবই সক্রিয় হয়, এরা যুক্ত হয়ে বসে থাকে না, সে কারোর সাথে যুক্ত হবে। আর কার সাথে যুক্ত হবে? এটা আর একটা ধাপ এখানে রয়ে গেছে। এই যে RO এ পরবর্তীতে কি করে? HBr, এই যে HBr মানে মুক্তমূলকের কাজ হইল উৎপন্ন হওয়ার সাথে সাথে সে কারোর সাথে যখন যুক্ত হবে তখন কীভাবে যুক্ত হবে? ওর যে বন্ধন থাকে সেই হিসাবে সুষমভাবে ভেঙে আবার দুইটা মুক্তমূলক তৈরি করে, তার একটা মুক্তমূলকের সাথে যুক্ত হয়। যেমন এখানে এভাবে ভেঙে হাইড্রোজেন একটা মুক্তমূলক, ব্রোমিন মুক্তমূলক। এখন HOটা যুক্ত হবে কার সাথে? ব্রোমিনের সাথে যুক্ত হবে না H এর সাথে যুক্ত হবে? বলো, কার সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সি বেশি হবে? আমি এখানে দেখেছি অক্সিজেনটা হলো অধিক তড়িৎ ঋণাত্মক, তাই না? এটা 3.5 ঋণাত্মকতা, হাইড্রোজেন 2.1 আর ব্রোমিন হলো এর হইল 2.8 সম্ভবত, বা 2.8 বা 2.8 এর কাছাকাছি। তো এখন সেই হিসাবে এটা 3.5, এটা 2.1, এটা হলো 2.8 ধরো, তাহলে কার সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সি বেশি হবে বলো? হাইড্রোজেনের সাথে। হাইড্রোজেনের সাথে, অফকোর্স হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকের পার্থক্যটা বেশি। তাহলে আমরা পাবো কি এখানে? ROH, আর সাথে আমরা একটা মুক্তমূলক পাইলাম। এই যে মুক্তমূলক তৈরি হলো এটা খুবই সক্রিয়। এ আবার কি করবে? এই মুক্তমূলকটা এখানে আসে, এই যে Br মুক্তমূলক, এখানে প্লাস দিয়ে লিখলে আর ভালো হইতে, প্লাস। এখন এসে এই যে পাই বন্ধন আছে, এই দুটো বন্ধন তো যে কোনো একটা পাই বন্ধন, এই পাই বন্ধনটাকে সে আবার ভেঙে দুইটা মুক্তমূলক তৈরি হয়।
এখন যে কোনো একটার সাথে যুক্ত হতে পারে। আমরা দুইটাই লিখি, দুই দিকে যুক্ত হলে, ধরো এখানে সিএইচ, এখানে বিআর যুক্ত হলো, আর এদিকে CH2, এখানে মুক্তমূলক তৈরি হলো। আর কি হতে পারে আবার, আর CH বিআরটা এখানে যুক্ত হলো, এদিকে মুক্তমূলক তৈরি হলো। বলো কোনটা বেশি সক্রিয় হবে? সে একটাই তো লিখছেন স্যার উভয় ক্ষেত্রে স্যার। ও ভুল লিখছিল। এখানে এখানে এইখানে আসবে বিআর, এটা খেয়াল করে নেবে। আর এখানে হবে একটা মুক্তমূলক, এই যে মুক্তমূলক। এখন বলো কোন দিকে যুক্ত হবে? এইচএসটা হ্যাঁ? এইচএসটা আর এটা যুক্ত হবে না? যুক্ত কি তোমার বেদম? যুক্তিটা কি? স্যার অ্যালকাইল গুলো আছে দুই পাশে, হ্যাঁ হ্যাঁ, এখানে দুই পাশে অ্যালকাইল। এখানে এই মুক্তমূলক মানে একটা মুক্ত ইলেকট্রন, একটা বিজোড় ইলেকট্রন। এই বিজোড় ইলেকট্রন খুবই সক্রিয়। তো এখানে এই অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দিচ্ছে এদিকে, ফলে ওর বিজোড় ইলেকট্রন মানে আরেকটা ইলেকট্রন দরকার, সেই আরেকটা ইলেকট্রন দরকার, সেই অভাবটা এদের দ্বারা কিছুটা পূরণ হচ্ছে। আর এখানে ওর যে ইলেকট্রন অভাব সেটা এদিক দিয়েও পূরণ হচ্ছে, এদিক দিয়েও পূরণ হচ্ছে। ফলে এই অবস্থাটা অধিক স্থায়ী বা অধিক স্থিতিশীল। সেই জন্য আমরা দুইটাই পাই পার্সেন্টেজ। যদি এটা যদি 80 হয়, এটা হয় 20। যেহেতু এইটা বেশি, সুতরাং আমরা মেইন প্রোডাক্টেই লিখতে পারি। তাহলে এখন এইটাই উৎপন্ন হবে, এটা তো ফাইনাল, মানে আমরা মেজর প্রোডাক্ট হলো এইটা। তাহলে এখন পরবর্তী ধাপে কি হবে? ধাপ 3, এই যেটা তৈরি হলো, আর CH এটা, আর এখানে হলো CH3। এখানে আমাদের ওই যে HBr, ওই HBr আবার আসে। মুক্তমূলকের কাজ কিন্তু বন্ধন ভেঙে মুক্তমূলক তৈরি করে তার সাথে যুক্ত হয়। এই মুক্তমূলক কি করবে? এই বন্ধনটাকে আবার ভাঙবে, ভেঙে আবার দুইটা মুক্তমূলক তৈরি করবে। তৈরি করে কার সাথে যুক্ত হবে সে? বলো তো কার সাথে যুক্ত হবে? এখানে আর এখানে যুক্ত হবে CH, হাইড্রোজেন যুক্ত হবে এখানে। আর এদিকে হবে কি, সরি, এটা CH2 ছিল, এটা Br ছিল। তো এখানে CH2 আর এখানে হলো Br। ঠিক আছে? এইভাবে আবার কি হলো, ব্রোমিন মুক্তমূলক তৈরি হলো। এটা আবার আরেকটাকে এখানে গিয়ে অ্যাটাক করবে, এরকম চলতেই থাকে। তো এটা হলো খারাসের নিয়ম বা জৈব পারক্সাইডের উপস্থিতিতে মার্কনিকভের বিপরীত নিয়ম। ওকে, সবাই কি বুঝতে পারছো কথাটা? ঠিক আছে, বুঝবো এটা? জি স্যার। মাত্রিকটা একটু বুঝাবেন হ্যাঁ কি? স্যার 3 নম্বর ধাপটা একটু বুঝাবেন। এখানে এই যে প্রোডাক্টটা হলো, এখানে প্রোডাক্ট আর CH, এখানে একটা মুক্তমূলক, এইটাই তো মেজর প্রোডাক্ট হলো, এইটাই এখানে লিখলাম। এখন এর সাথে আবার HBr আসবে। এই মুক্তমূলকের কাজ হলো অন্য একটা বন্ধনকে ভেঙে মুক্তমূলক তৈরি করে তার সাথে যুক্ত হওয়া। এখানে HBrকে সে ভাঙবে সুষমভাবে, দুইটা মুক্তমূলক তৈরি হবে, একটা হাইড্রোজেন, একটা ব্রোমিন। এখানে হাইড্রোজেনটা এসে এর সাথে যুক্ত হবে, বিআরটা আবার মুক্ত হলো, বিআর আবার এখানে এসে অ্যাটাক করবে আর একটার সাথে। এইভাবে চলতেই থাকে। ফলে দেখলাম কি, দ্বিবন্ধন যেটা ছিল, এই দ্বিবন্ধনের কোন দিকে কোনটা যুক্ত হইলো? যুক্ত হইলো একদিকে, যুক্ত হইলো যেদিকে কম হাইড্রোজেন সেদিকে যুক্ত হয়েছে হাইড্রোজেন, আর যেদিকে বেশি হাইড্রোজেন সেদিকে ব্রোমিন। এখানে CH2। ঠিক আছে? চার্জ দিতে হবে। আচ্ছা, তাহলে আমি এটা মুছে ফেলি না?
এটা কমপ্লিট আমাদের না মুক্তমূলক সংযোজন। নেক্সট হলো প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, মুক্তমূলক সংযোজনের এখন যে কোনো বিক্রিয়া আসতে যেন পারবে না, কি বলো? স্যার পারবো। পারবে না? চেষ্টা করবো স্যার। আচ্ছা, তাহলে তার সমস্যা থাকলো না। এরপরে আসি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে দেখো তো? মানে প্রতিস্থাপন বলতে বোঝায় যে যৌগস্থ একটা পরমাণু বা একাধিক পরমাণু অন্য কোনো যখন পরমাণু বা পরমাণু গোষ্ঠী দ্বারা প্রতিস্থাপিত হয় হয়ে নতুন যৌগ তৈরি করে, তখন তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা দেখি যে বিক্রিয়া কোনো জৈব যৌগের কার্বন পরমাণুর সাথে যুক্ত এক বা একাধিক পরমাণু বা মূলক সমতুল পরিমাণে অধিক সক্রিয় অপর পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন জৈব যৌগের সৃষ্টি করে, তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ কি? এই প্রতিস্থাপন বিক্রিয়ার কোনো উদাহরণ? হ্যাঁ, কি বুঝি নাই? হ্যাঁ, এই তো এইটাই তো, এইটা না? আচ্ছা, এই প্রতিস্থাপন বিক্রিয়ার আমরা একটা উদাহরণ নেই তাহলে। হ্যাঁ, কি আচ্ছা, এই ধরো অ্যালকাইল হ্যালাইড এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এটা হলো অ্যাকোয়া। তাহলে এখানে এই এক্স ওএইচ দ্বারা প্রতিস্থাপিত হবে, তাহলে কি হবে? আর ওএইচ, আর হবে পটাশিয়াম হ্যালাইড। এই এখানে এক্সটা ওএইচ দ্বারা প্রতিস্থাপিত হলো, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাই তো? সাধারণভাবে বুঝি। আবার এখানে অ্যাকোয়া না নিয়ে কিন্তু অ্যালকোহলিক নিলে সেটা প্রতিস্থাপন হইতো না, হয়তো অপসারণ বিক্রিয়া, সেটা আমরা দেখব পরে। কিন্তু এই কন্ডিশনটা, দ্রাবকটা মনে রাখতে হবে, এই জলীয় মাধ্যমেই এই বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে। এরকম আমরা আরও অনেক উদাহরণ জানি, যেমন ধরো এই মিথেন। মিথেনের যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই মৃদু সূর্যালোকে, তখন তৈরি হবে CH3, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো, আর হবে HCl। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? মানে যৌগস্থ একটা পরমাণু বা পরমাণুগুচ্ছ অন্য পরমাণু বা পরমাণুগুচ্ছ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। তারপর ধরো মিথেনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, সেটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো এরকম আমরা অনেক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ জানি। এখন এই প্রতিস্থাপন বিক্রিয়াও তিন ধরনের। কি কি? একটা হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে আমরা দেখেছি যে বিক্রিয়ায় কোনো জৈব যৌগের, আচ্ছা, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া না, এটা প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা দেওয়া আছে আগেরটাই। এটা প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা, এটা এখানে দরকার নাই, লেখারও দরকার নাই, এটা আগেবার দিয়েছি। এখন এই প্রতিস্থাপন বিক্রিয়া, যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কাকে বলবো? যদি কোনো ইলেকট্রন আকর্ষী গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, যৌগস্থ কোনো পরমাণু পরমাণুগুচ্ছ যখন কোনো ইলেকট্রন আকর্ষী গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে, যেমন ধরো উদাহরণ যদি আমরা দেই মিথেন। মিথেনটাকে আমি এভাবে ভাঙাই লিখি, CH3 হাইড্রোজেন, এর সাথে বিক্রিয়া হইল নাইট্রিক অ্যাসিডের NO2। এটা নর্মাল টেম্পারেচারে ঘটে না, এটা হলো 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। তখন হবে কি, এটা এখানে কিন্তু এটা মাইনাস, এটা প্লাস। এখানে ইলেকট্রন আকর্ষী গ্রুপ কোনটা? হ্যাঁ বলো। এই যে নাইট্রিক, এটা HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা ভাঙাই এইভাবে NO2। কেন এটা ইলেকট্রন আকর্ষী? পজিটিভ চার্জ। আচ্ছা, তো এখন তাহলে এ কি করবে? একে সরিয়ে এখানে আসবে, তাই না? তখনই ইলেকট্রন প্রতিস্থাপন হবে। আর এ করবে কি, ওর সাথে যুক্ত হবে, এরকম এই পানি আকারে চলে যাবে। তাহলে আমরা কী পাবো? প্রোডাক্ট CH3, এখানে NO2 আসলো, আর বাই প্রোডাক্ট হিসেবে পানি পেলাম, হয়ে গেল। এটা একটা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে?
এখন এই ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন হতে পারে এলিফেটিক, হতে পারে অ্যারোমেটিক। যেমন এলিফেটিক, তো এলিফেটিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আমাদের খুব বেশি আলোচনা নাই। আমাদের মূল আলোচনা হলো অ্যারোমেটিক প্রতিস্থাপন। এবং অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়ার 5টা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, সেইগুলো আমরা একটু দেখব। দেখি তাহলে একটু। হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছি? আচ্ছা, এখন এখানে আমরা অ্যারোমেটিক যুগের ইলেকট্রনিক প্রতিস্থাপন বিক্রিয়া, তার মধ্যে প্রথমে হ্যালোজেনেশন বিক্রিয়াটা ঘটে কীভাবে দেখো। আমরা বেনজিন নিলাম, বিক্রিয়াটা এখানে লিখি। এটা হলো বেনজিন, এখানে কিন্তু হাইড্রোজেন আছে, আমরা প্রত্যেক কর্নারেই হাইড্রোজেন আছে। এর সাথে বিক্রিয়া হবে কার? ক্লোরিনের। একটা প্রভাবক লাগবে, এখানে আমরা ফেরিক ক্লোরাইড নিতে পারি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে পারি, বা অন্য কোনো হ্যালোজেন বাহক নিলে হবে। এখন এখানে এর একটা ক্লোরিন দ্বারা এর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। আমরা কি পাবো? এখানে ক্লোরিন আসলো, আর ওই হাইড্রোজেন আর আরেকটা ক্লোরিন মিলে হবে HCl, হইল ক্লোরোবেনজিন। এই হলো বিক্রিয়াটা, কিন্তু এর কৌশলটা কি? যদি কৌশল একটা শেখো তাহলে সবগুলোই মনে থাকবে। কৌশল প্রথম ধাপ, যেটা ধাপ 1, এখানে এই যে ক্লোরিন আছে, এই ক্লোরিন এর সাথে ফেরিক ক্লোরাইড যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? এই ফেরিক ক্লোরাইড এর ইলেকট্রন অভাব আছে ভিতরে, এই জন্য এটাকে লুইস অ্যাসিডও বলা হয়। এ কী করবে? এই ক্লোরিনটাকে বিষমভাবে ভাঙবে। বিষম বিভাজন মানে এই ক্লোরিন যেহেতু ইলেকট্রন অভাব, সেই জন্য এই যে বন্ধন ইলেকট্রন এইটা টেনে নিয়ে ক্লোরিনকে এর সাথে যুক্ত হবে। এর সাথে এই বন্ধন সহ চলে গেল। তাহলে আমরা এখানে কি পাইলাম? Cl প্লাস পাইলাম, ইলেকট্রন চলে গেল ওদিকে, এই ক্লোরিনটা প্লাস হয়ে গেল, আর ওদিকে হইল FeCl4, একটা মাইনাস উপরে হইল। এভাবে প্রথম ধাপে এই ঘটনা ঘটে। এটা কিন্তু ইলেকট্রন স্যার Cl বন্ধন কি স্যার FeCl3 ভেঙে ফেলবে? Cl বন্ধন কি তাহলে কি স্যার FeCl3 ভেঙে ফেলবে? ওর FeCl3 হলে ইলেকট্রনের দরকার, সেই জন্য এই বন্ধন ইলেকট্রন টেনে নিয়ে মাইনাস হয়ে ও যুক্ত হইলো। তাহলে ওর যে অভাবটা সেটা কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেল। ও একটা মোটামুটি একটা স্টেবিলিটি অর্জন করলো। ফলে কি হলো? এই ক্লোরিনটা প্লাস হয়ে গেল। মূলত আমরা এখানে গঠন করতেছি ইলেকট্রন আকর্ষী বিকারক। এটাই ইলেকট্রন আকর্ষী বিকারক, ঠিক আছে? যদিও এটা পরবর্তীতে আবার অন্য রূপে রূপান্তর হয়, আগের রূপে চলে যায়, সেটা আমরা দেখবো এক এক করে। আচ্ছা, এখন ধাপ একটা স্যার একটু স্যার বুঝলাম, মানে একটু বুঝতে সমস্যা হয়েছে। তুমি কি চলে গেছিলে? নেটের সমস্যা? না স্যার, একটু মানে বুঝি নাই স্যার, আবার একটু স্যার বুঝান। আচ্ছা বলো, কি বুঝো নাই? স্যার ক্লোরিন মানে এখানে বিষম বিভাজনটা কিভাবে হলো? তুমি কি সুষম বিভাজন আর বিষম বিভাজন চেনো? হ্যাঁ স্যার চিনি। কি বলো তো, বিষম বিভাজনটা কি? মানে স্যার কোন একটা পরমাণু যদি মানে সমান ইলেকট্রন না নিয়ে মানে একটার থেকে বেশি ইলেকট্রন নিয়ে বিভাজিত হয়ে যায়। এখানে কি হয়েছে? বলো, এখানে কি হয়েছে? স্যার কি হয়েছে স্যার, ওটাই তো স্যার বুঝি নাই। এখানে বিষম বিভাজন হয়েছে, আর বিষম বিভাজন হইল কেন? হওয়ার কারণ হইল এই ফেরিক ক্লোরাইডের Fe এর ইলেকট্রনের অভাব আছে, তার ইলেকট্রন দরকার। সেই জন্য এই বন্ধন ইলেকট্রন দুইটা, তো এখানে দুইটা ইলেকট্রনই এই ক্লোরিন টেনে নিয়ে মাইনাস হইল। মাইনাস মানে ইলেকট্রন আধিক্য হলো। এই আধিক্য অংশটা এই যে ফেরিকের যে অভাব ছিল তার সাথে যুক্ত হয়ে তার অভাবটা পূরণ করলো।
এটা কিন্তু নিউট্রাল, আর যখন এটা মাইনাস হিসাবে এখানে আসলো তখন কিন্তু মাইনাস হয়ে গেল। এই জন্য FeCl3 আর এই ক্লোরিন মিলে হলো FeCl4 আর একটা মাইনাস সাইন হলো এই মাইনাসের জন্য। ফলে এই ক্লোরিন ইলেকট্রন নিয়ে চলে যাওয়ার কারণে এই ক্লোরিনটা প্লাস হলো। কি সৌরভ, সমস্যা কি বলো? স্যার এখন স্যার FeCl3 তো ইলেকট্রন দ্বারা পূর্ণ, একবার দরকার কি ইলেকট্রন? ইলেকট্রন দ্বারা পূর্ণ না? জি স্যার, তো ভাব নাই। ইলেকট্রন দ্বারা পূর্ণ তুমি বুঝলে কি হবে? FeCl3 তো মানে পূর্ণ, তো ভাব নাই। আচ্ছা, আমি 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 ইলেকট্রনিক কনফিগারেশনে যাচ্ছি না, শুধুমাত্র তুমি চিন্তা করো Feর 3 দিকে 3টা ক্লোরিন আছে, তাই না? এই 3 দিকে এই থাকার জন্য এর তো তড়িৎতা বেশি, ফলে এই বন্ধ ইলেকট্রনগুলো ও টানবে ও টানবে ও টানবে, ফলে এটা কিন্তু আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে। এটা কি অভাব হলো না? আংশিক ধনাত্মক। আয়রনের সাথে যে ক্লোরিনগুলো যুক্ত আছে, ক্লোরিন সবাই তার বন্ধ ইলেকট্রন ক্লোরিনের দিকে টানবে। এই যে টানতেছে, এদিকে টানতেছে, এটা এদিকে টানতেছে, এই বন্ধনটা এদিকে টানতেছে ক্লোরিনের দিকে, ফলে আয়রনের ইলেকট্রনের অভাব বোধ করবে না? হ্যালো, মানে স্যার ক্লোরিন টানতেছে আয়রন থেকে ইলেকট্রন। আয়রন ক্লোরিনের যে বন্ধন, সেই বন্ধন ইলেকট্রন ক্লোরিন বেশি টানবে, সেই বন্ধন ইলেকট্রন ক্লোরিনের দিকে চলে যাবে, ফলে আয়রনের দিকে ইলেকট্রনের ঘাটতি হবে। এই ঘাটতি পূরণ করার জন্য সে খুঁজবে অন্য কোথাও ইলেকট্রন পায় কিনা। তখনই এখান থেকে এই বন্ধনটাকে বিভাজিত করে, বিষম বিভাজিত করে এই ইলেকট্রনটাও নিয়ে মাইনাস হয়ে সেই মাইনাসের সাথে যুক্ত হলো। এইটা পার্মানেন্ট হয় না, এটা ক্ষণস্থায়ী। পরবর্তীতে আবার সে এটা ফিরে যায়, সেটা আমরা দেখব পরে, কিন্তু ক্ষণস্থায়ীভাবে এই ঘটনা ঘটতে পারে। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে আমার এইটা তৈরি করাই মূল কাজ। এখন কি হবে ধাপ 2-তে? এই যেটা তৈরি হলো, এটা এই ধরো হাইড্রোজেনের কাজ করে লিখলাম। এই যে ফ্রি রেডিক্যাল, এই যে ইলেকট্রন আকর্ষী বিকারক, এটা ইলেকট্রন আকর্ষী বিকারক, মানে ইলেকট্রনের অভাব আছে, সেই অভাব পূরণ করবে কার কাজ দিয়ে? এ কী করবে? এই বেনজিন এখানে আসবে, এসে এই যে ইলেকট্রন ঘূর্ণন অবস্থা আছে, রেজোনেন্স, সঞ্চরণশীল ইলেকট্রন এখানে ঘুরতেছে না, এই ইলেকট্রনের প্রতি তার একটা আকর্ষণ হবে, মানে এই ইলেকট্রনগুলোকে সে টানবে। টেনে কি হবে? এই হাইড্রোজেন এখানে থাকলো আর ও এখানে সে যুক্ত হলো, আর এই ইলেকট্রন টেনে নিয়ে, ও কিন্তু প্লাস ছিল অভাব, এই বন্ধনের ইলেকট্রন টেনে নিয়ে যখন সে তার অভাবটা পূরণ করে ফেললো, তখন এই যে বৃত্ত, এই যে সার্কেল যেখানে ইলেকট্রন ঘুরতেছিল, এই পথটা ভেঙে যাবে, কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, ভেঙে গিয়ে একটা প্লাস সাইন হবে এখানে, কারণ এই ইলেকট্রনটাই সে টেনে নিয়ে গেছে। এটাকে বলা হয় কার্বোক্যাটায়নও বলা যায়, অথবা কার্বোনিউক্লিয়াস বলা যায় এটাকে। ঠিক আছে? এইটা হলো প্রথম। সবাই কি এটা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে হবে কি? আমি এটা মুছে ফেলি তাইলে? মুছবো এটা? উপরে তো মুছে নেন একদম। হ্যাঁ, একদম উপরে তো মুছে দেন না, মানে এই পুরোটাই মুছতে হবে আমার। এই যে এটা হলো, এই যে ধাপ 2 কার্বোনিউক্লিয়াস তৈরি হলো। এখন পরের ধাপে কি হবে? পরের ধাপে যেটা এখানে কার্বোনিউক্লিয়াস ছিল, ধাপ 3, এখানে এই যেটা তৈরি হলো, ধরো এখানে আমরা তৈরি করছিলাম কি কার্বোনিউক্লিয়াস, এই যেটা প্লাস সাইন, এখানে ছিল হলো হাইড্রোজেন, এখানে ছিল হলো ক্লোরিন। এখন এই অভাব তো ভাবে থাকবে না, তখন এই যে হাইড্রোজেনের সাথে বন্ধন সেটাকে টানবে, সে
টেনে তার সার্কেলটা আবার কমপ্লিট করবে। যখন হাইড্রোজেন বন্ধন ও টেনে নিয়ে গেল ইলেকট্রন, তখন হাইড্রোজেনটা আবার H+ হবে। এখন এই H+ কী করবে? এই যে ApCl4 হয়েছিল, তার মধ্যে একটা Cl- আছে না, সেই মাইনাসটা এই যে হাইড্রোজেনটা প্লাস হবে তার সাথে যুক্ত হবে। ফলে আমরা কি পাবো? হাইড্রোজেন কিন্তু চলে গেল H+ আকারে, এখানে থাকলো শুধু ক্লোরিন, আর ওই হাইড্রোজেন আর এখানে একটা ক্লোরিন মিলে হলো HCl। আবার এই যে ApCl4 ছিল ওটা আবার হয়ে গেল ফেরিক ক্লোরাইড। এইভাবে এটা যুক্ত হতে থাকে, 3টে ধাপে এটা ঘটে। ক্লিয়ার কথাটা সবাই? হ্যালো, জি স্যার। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কথা হলো তোমাদের কাজ হইলো এখানে দেখো, আমি একটা করালাম, আরও আছে 4টা। এই যে নাইট্রেশন, সালফোনে, ফিডল গ্রাফ অ্যালকাইলেশন, ফিডল গ্রাফ অ্যাসাইলেশন, সালফোনেশন, এই কয়টা তোমরা নিজেরা করবে, চেষ্টা পারবে? নাইট্রেশন মানে হইলো জি স্যার। নাইট্রিক চেষ্টা তো করি আগে, হ্যাঁ চেষ্টা করি আগে, না পারলে তো আসেনি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো স্যার। হ্যাঁ, না পারলে তো আসিই। স্যার লুইস ক্ষারক বা লুইস অ্যাসিডটা কি স্যার? আপনি ওই সময় বলছিলেন। এই চ্যাপ্টার তোমাদের এখন পড়াইনি, এটা ফার্স্ট চ্যাপ্টারের, সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার। স্যার যে পরমাণুটা স্যার 2টা ইলেকট্রন দিতে পারে তাদেরকে স্যার লুইস অ্যাসিড বলে না? হ্যাঁ, মানে স্যার যে পরমাণুটা স্যার মানে 2টা ইলেকট্রন দান করতে পারে তাদেরকে মনে হয় লুইস অ্যাসিড বলে। তুমি জানো সঠিক? সঠিক জানলে আমি গ্রহণ করে নিতে পারি। সঠিক জানো? হ্যাঁ স্যার। তুমি কি সঠিক জানো? স্যার একটু স্যার পড়ছিলাম, মানে আচ্ছা ফার্স্ট পেপারে পড়ছিলাম একটু। আচ্ছা, খুব ভালো কাজ করছো, না পড়লে তোমার জীবনটা বৃথা হয়ে যেত। এই পাশে এটা লিখলাম কি বলো তো? এটা লিখছি কি? এটা কি লিখছি বলো? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে একটা বন্ধন কিন্তু না, এই একটা বন্ধন, এই একটা বন্ধন। অ্যালুমিনিয়াম চারপাশে কয়টা ইলেকট্রন আছে? 6টা। আর আরো দরকার কয়টা? 2টা। আর দুটো দরকার। তো এই যে ক্লোরাইড, এর কিন্তু 8টা ইলেকট্রন আছে মাইনাস, এর অভাব নাই। এ যদি কাছে আসে তো এই 2টো ইলেকট্রন ওকে দিতে পারে, এটা বুঝেছিলাম। তো এই যে ইলেকট্রন ওর যে গ্রহণ করার টেন্ডেন্সি, মানে যার গ্রহণ করার টেন্ডেন্সি তাকে বলে লুইস অ্যাসিড। যার মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি আছে বা এরকম সক্ষমতা আছে তাকে বলা হয় লুইস অ্যাসিড। আর যার এই মুক্ত ইলেকট্রন দান করার ক্যাপাসিটি আছে তাকে বলা হয় লুইস ক্ষারক। ভাই বুঝতে পারছো এবার? জি স্যার। এই সৌরভ, কি তোমার অ্যান্সার পাইছো? সৌরভ, তুমি যেটা বলছিলে, হ্যাঁ স্যার পাইছি স্যার। তুমি কি সঠিক ছিলা? না স্যার একটু স্যার উল্টা পাল্টা হয়ে গেছিল। একটু সমস্যা নেই, তা মানুষের হয়। উল্টো পাল্টা বেশি হলে সমস্যা, কম হলে সমস্যা। আর তাহলে এইগুলো হোমওয়ার্ক থাকলো, একটু বাসায় ট্রাই করবা, না পারলে আমি আগামী ক্লাসে দেখবো। আচ্ছা, আজকের তাহলে রাখবো, বুঝছো? আর কারো কোনো কোশ্চেন না থাকলে, ঠিক আছে? স্যার এর আগে স্যার বিকাশের টাকা তো পাইছিলেন? ও হ্যাঁ, শোনো, টাকা পাইছি এলো, আমাকে দিছে কি প্রণয় ঘোষ, রোল 60। তারপর হলো তকি আজকে আসেনি, মানে আসছে? জি স্যার আসছি। স্যার তকি, স্যার ওইটা স্যার হ্যাঁ বলো। ওই যে এর আগে যে টাকার সমস্যা হয়েছিল। হ্যাঁ, ওটা পাইছি ভাই, সমস্যা হয় না। ওটা ফোন করছিলাম, ওটা একটা ঝামেলা ছিল, ওটা হয়েছে। ওটা সমস্যা, ওটাকে জানাইছি, আমি জাবেরকে জানাইছি। আচ্ছা, জি স্যার। আর তকি দিছে হলো ফেব্রুয়ারি মাসে, তাই না তকি? জি স্যার। আর ইয়ে দিছে হইলো জুন মাসের মনে হয় প্রণয়। এই দুইটা পাইছি। তুমি একটু এন্ট্রি করে রাখো তাহলে এটা, হবে? এন্ট্রি করছি। আচ্ছা ফাইন, ঠিক আছে তাহলে আজকের। জি স্যার। ওকে জি স্যার। ওকে, থ্যাংক ইউ, নমস্কার স্যার। নমস্কার।